হয়ে উঠেছে শুধু আমার এই মায়েদের জন্য, দিদিদের জন্য, আমার বোনেদের জন্য। আমি তাদের কাছে করজোড়ে নত মস্তকে আমি শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আমার মায়েদেরকে। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সাধনপুর গ্রাম এটা কিন্তু হিন্দু মুসলমানের মিলন ভূমি। একদিকে যখন মন্দিরে রাজা মন্দিরে ঘন্টা বাজে, অন্যদিকে মন্দিরের ঘন্টার সঙ্গে মিলিয়ে মিশিয়ে মসজিদের আজানের আওয়াজ মিলেমিশে একাকার হয়ে যায়। সম্প্রীতির এক মেলবন্ধন, সম্প্রীতির এক মিলন ভূমি। হিন্দু মুসলমানের গুলবাগ এই সাধনপুর গ্রাম। এখানে হিন্দু কোনটা, হিন্দু মুসলমান কোনটা এখানে বোঝা যায় না। কোনটা কার বাড়ি, কে কার বাড়িতে আছে, এটাই সাধনপুর গ্রামে এসে বোঝা যায় না। তাই সাধনপুর গ্রামের মানুষ অত্যন্ত সচেতন মানুষ এবং অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সেই সাধনপুর গ্রামের মানুষদেরকে আমি আমার তরফ থেকে এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আজকে আমরা এখানে এই উন্নয়নের সংলাপ নিয়ে এসে হাজির হয়েছি। উন্নয়নের সংলাপ আমাদের কাছে আজকে সংকল্প যাত্রায় পরিণত হয়েছে। উন্নয়নের সংলাপ যেমন আমরা আমাদের মাইক্রোফোনের দ্বারা আমরা বলছি, ঠিক তেমনি আজকে আমাদেরকে যখন মাটি বাঁচানোর লড়াইয়ে ধ্বংসের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কবির ভাষায় যে প্রিয় ফুল খেলবার দিন নয় অন্ত, ধ্বংসের মুখোমুখি আমরা, আমাদেরকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মায়েরা হয়তো এখানে এসে হাজির হয়েছেন বা আর অন্য কেউ হয়তো এখানে আসছেন, তাকে আসতে দেওয়া হয়নি। একটা চক্রান্তের শিকার হয়ে আমার অন্য মায়েরা বা অন্য বোনেরা, অন্য দিদিরা, তারা হয়তো বিডিও অফিসে হিয়ারিং এর জন্য সেখানে চলে গেছেন। তার মনটা কিন্তু এখানে পড়ে আছে যে এখানে একটা প্রোগ্রাম চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এই সাধনপুর গ্রামে একটা উন্নয়নের কর্মসূচি, উন্নয়নের প্রকল্প চলছে। তার মনটা কিন্তু এখানে পড়ে রয়েছে। কিন্তু মাটি বাঁচানোর লড়াই আজকে আমরা সবাই অবতীর্ণ হয়েছি। যাকে বলা হচ্ছে যে আপনি এই গ্রামের ভোটার কিনা, এই রাজ্যের ভোটার কিনা, এই ভারতবর্ষের ভোটার কিনা, এই প্রশ্নের সম্মুখীন করে দেওয়া হয়েছে আজকে নির্বাচন কমিশন। আজকে তাদের কত বড় নির্লজ্জ একটা নির্দেশ দানের মধ্য দিয়ে বাংলার মানুষকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে আপনারা, আপনি, আমি তো ছাড়, যিনি বিশ্ব নাগরিক, আজকে যারা নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তাকে তারা হিয়ারিং এর কাগজ ধরিয়ে দিয়েছে। তাকে বলা হচ্ছে যে আপনি নাগরিক কিনা আপনাকে প্রমাণ করতে হবে। এত বড় লজ্জা ভারতবর্ষের মুখে আমরা দেখিনি। কারণ নোবেল জয়ী অর্থনীতিবিদ, তিনি এই ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের একজন নাগরিক। তাকে পর্যন্ত সেই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দেবকে, আমাদের সেই নায়ক দেবকে পর্যন্ত হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। কত বড় নির্লজ্জ! শুধুমাত্র দেব আমাদের সাংসদ বলে তাকে কিন্তু হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়। আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ করতে হবে, এবং তারা একটা যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে একটা যুক্তিপূর্ণ অসঙ্গতি, আপনি যে পেপার সাবমিট করছেন, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন, তার সঙ্গে যে পেপারস গুলো দিয়েছেন, সেখানে বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে একটা যুক্তিপূর্ণ অসঙ্গতি সেখানে রয়ে গেছে। কি সেই যুক্তিপূর্ণ অসঙ্গতি? কোন মুসলমানের নামের আগে যদি শেখটা থাকে বা মুসলমানের নামে পরে যদি শেখটা থাকে, বলছে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। বিশ্বাস করা যায় এটা? এর মধ্যে কোনো পরিবর্তন আছে? যদি দেখা যায় অসীম কুমার দাস, অসীম আর কুমারের মাঝে হয়তো একটু বেশি ফাঁক হয়ে গেছে নামটা লেখার সময়, তাহলে বলছে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি গল্প কথা বলছি না, এটা প্রমাণিত সত্য। তাহলে আজকে কোন জায়গায় এরা এদের ষড়যন্ত্রটাকে নিয়ে গেছে? বাংলার মানুষ কিন্তু তার বিচার করবে, বাংলার মানুষ তার বিচার করছে। আর বিজেপির বন্ধুরা, তারা বলছে তারা নাকি এই বাংলার মানুষের ভালো করতে চায়, তারা বলছে তারা নাকি এই বাংলার মানুষের উন্নয়ন ঘটাতে চায়, তারা বলছে তারা নাকি এই বাংলাতে এসে বাংলার 10 কোটি মানুষকে সুরক্ষিত করবে, সুরক্ষা দেবে। এটা বাংলার মানুষ বিশ্বাস করবে, আমার মায়েরা বিশ্বাস করবে, সাধনপুর গ্রামের মানুষেরা বিশ্বাস করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার 10 কোটি মানুষকে সুরক্ষার বলয়ে আবর্তিত করে রাখেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বাংলার খেটে খাওয়া মানুষের যে দুর্দশা, বাংলার খেটে খাওয়া মানুষের যে তাদের সংসার যাপন করতে গিয়ে কতটা সব কষ্টের সম্মুখীন হতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করতে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপ্লিকেশন করতে হয় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই জানেন যে একজন খেটে খাওয়া সংসারে তাদের সংসার যাপন করতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয় বাংলার মায়েদেরকে। কেনই বা হবে না? কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একটা পরিবার থেকে উঠে এসেছেন যেখানে নিত্য নৈমিত্তিক
নৈমিত্তিক অভাবের মধ্যে দিয়ে তার সংসার চলতো। মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা 5 ভাই বোন ছিলেন, তিনি ছিলেন বড়, বাকি ভাইরা ছিল ছোট। কিন্তু পিতৃবিয়োগের পর বাবা মারা যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে সংসারের ভার এসে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝেছিলেন যে এই সংসারটাকে টেনে নিয়ে যেতে হলে কিছু রোজগারের প্রয়োজন। তাই তো তিনি প্রতিদিন সকালবেলায় উঠে কালীঘাটের গলিতে বসে তিনি দুধের প্যাকেট বিক্রি করতেন, এবং সেই দুধের প্যাকেট বিক্রি করার পরে সকালবেলায় নিজের কাজ সেরে নিয়ে তিনি কিন্তু চলে যেতেন আলিপুর কোর্টে। সেই কোর্টে গিয়ে তিনি টাইপিস্টের কাজ করতেন, টাইপ করে সেখান থেকে পয়সা রোজগার করতেন। সেখান থেকে ফিরে এসে আবার একটা সেলাই মেশিন নিয়ে কালীঘাটের সেই গলিতে বসে ছেঁড়া ফাটা তিনি সেলাই করতেন। এইভাবে সংসার যাপন করেছেন তিনি, এটা গল্প কথা নয়। আজও তিনি সেই বস্তির বাড়িটাতে থাকেন, শুধুমাত্র ঘেরাটোপে ঘেরা আছেন মুখ্যমন্ত্রী বলে তার নিরাপত্তার জন্য। তিনি অভিনয় করেন না, তার জন্য নানা রকম মিথ্যাচার অপপ্রচার করা হয়। তাই তো তিনি বুঝেছিলেন যে বাংলার মায়েরা সংসার চালাতে গিয়ে কত অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, কত অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হয়। তাই মরমী মুখ্যমন্ত্রী, অনুভবী মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন বাংলার 10 কোটি মায়ের 10 কোটি মানুষের কথা, বাংলার মানুষ মায়েদের কথা তিনি উপলব্ধি করেছেন। এবং সেই কারণেই বারে বারে তিনি দেখবেন বাংলার মায়েদের জন্য নানা রকম প্রকল্পের ডালি তিনি সাজিয়ে নিয়ে এসেছেন। সেই কারণেই দেখবেন আজকে লক্ষ্মীর ভান্ডারের নামে মমতা বন্দ্যোপাধ্যায় নারীকে অর্থনৈতিক সচ্ছলতার মধ্যে নিয়ে গিয়ে কিছুটা হলেও যাতে দুটো পয়সা তাদের নিজের হাতে করে তারা নাড়াচাড়া করতে পারে, এ কথা কিন্তু কেউ ভাবেনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই কথা ভেবেছিলেন, বাংলার মায়েদের কথা ভেবে তিনি লক্ষ্মীর ভান্ডার তিনি কিন্তু সেই প্রকল্প চালু করেছিলেন। আমরা দেখেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 কোটি মানুষের অভিভাবিকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা এই নির্বাচন কমিশন যখন আমাদের বাংলার মানুষের উপরে একটা অত্যাচার, একটা ষড়যন্ত্র নামিয়ে এনেছে, আমরা দেখতে পেয়েছি এটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু হতে পারে না। তার কারণ হচ্ছে আমরা বিগত 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন তার একটা ফতোয়া জারি করেছিল, একটা ফরমান জারি করেছিল যে যদি 80-র ঊর্ধ্ব কোনো বয়স্ক বৃদ্ধা থাকেন তাহলে তার ভোটটা তার বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। এই নির্বাচন যেদিন এই নিদান দিয়েছিল, এই ফরমান জারি করেছিল, সেদিন আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে ওই ভোটটা বাড়িতে গিয়ে নিয়ে আসা এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কাজ এবং একটা শুভ উদ্যোগ, সাধু উদ্যোগ বলে সেদিন আমরা বাহবা জানিয়েছিলাম। আজকে হঠাৎ কোন অলৌকিক কারণে, কাদের অঙ্গুল হিলনে, কাদের নির্দেশ ক্রমে আজকে সেই নির্বাচন কমিশন আজকে এসআইআর এর নাম করে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিয়ে আজকে তাকে হিয়ারিং এর জন্য নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এই সাধনপুর গ্রাম থেকে আপনি দীর্ঘবার রাস্তা পাড়ি দিয়ে বিডিও অফিসে গিয়ে হিয়ারিংটা করে আসুন, আপনি প্রমাণ দিয়ে আসুন যে আপনি এই বাংলার নাগরিক, এই ভারতবর্ষের নাগরিক, এই সাধনপুর গ্রামে আপনার জন্ম, এটা আপনাকে প্রমাণ দিতে হচ্ছে বিডিও অফিসে গিয়ে। এর থেকে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। আজকে আমরা বিজেপির বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই, কমরেড বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা এই মানুষগুলোকে আপনারা যে বলছেন যে এরা অবৈধ ভোটার, আপনারা প্রমাণ দিতে বলছেন যে এরা বৈধ ভোটার কিনা। আমি প্রশ্ন করি বিজেপির বন্ধুদের কাছে, 2024 সালে লোকসভা ভোট হয়েছিল, সেই লোকসভা ভোটে কোন মানুষগুলো ভোট দিয়েছিল? আমি আজকে প্রশ্ন করি এলাকার কমরেড বন্ধু, এলাকার বিজেপির বন্ধুর কাছে, এই মানুষগুলো তো 2024 সালে ভোট দিয়েছিল, তাহলে এই মানুষগুলো যদি 2024 সালে ভোট দিয়ে থাকে, এরা যদি অবৈধ হয়, সেদিন ভোটটা কারা দিয়েছিল? সেই অবৈধ মানুষের ভোটে। তাহলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাই আপনাদের বৈধতা নেই, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার বৈধতা নেই, আপনাদের প্রধানমন্ত্রী হওয়ার বৈধতা নেই। আপনারাও তাহলে ভারতবর্ষের অবৈধ প্রধানমন্ত্রী, আপনারা ভারতবর্ষের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার বুক থেকে আজকে কিন্তু এই আওয়াজ উঠবে, আমরা কিন্তু এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ আমাদের এখান থেকেই উঠবে যে আপনি একজন অবৈধ প্রধানমন্ত্রী। আজকে যার অঙ্গুল হিলনে তিনি আজকে সিঙ্গুরে এসে বলছেন যে এই বাংলার জন্য তিনি বলছেন যে বাংলাতে নাকি নারীর সুরক্ষা নেই। আমি বিজেপির বন্ধুদের, কমরেড বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন বলছেন এই বাংলাতে নারীর সুরক্ষা নেই, আমি মনে করিয়ে দিই আপনাদের পরিচালিত কেন্দ্রীয় সংস্থা এনসিআরবি, সেই এনসিআরবি কিন্তু এই কলকাতাকে নারীদের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর বলে ঘোষণা করেছে। এটা আমরা বলছি না, এটা বলছে আপনার মন্ত্রক, আপনার এনসিআরবি, আপনার ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরো। আমার সাংবাদিক বন্ধু আমার বক্তব্য তিনি ক্যামেরা বন্দী এবং তিনি তার মধ্যে তিনি রেকর্ডিং করছেন।
এনসিআরবি বলেছে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে নারীদের জন্য সুরক্ষিত শহর হচ্ছে আমাদের কলকাতা। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় হয়েছে। আর আজকে নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে তিনি 36 মিনিট বক্তব্য রাখলেন, তার মধ্যে 35টা মিথ্যা কথা বললেন, আর একটা মাত্র সত্য কথা তিনি বললেন। তিনি তার মনের কথাটা বলে ফেলেছেন, बंगाल को सजा देना चाहिए या नहीं चाहिए। তিনি সিঙ্গুরে এসে এই কথা বলেছেন, বাঙ্গাল কো সাজা দেনা চাইয়ে ইয়া নেই চাইয়ে। তাহলে বাঙালিদেরকে সাজা আপনারা দেবেন না দেবেন না বলুন। যারা সমবেত হয়েছিলেন, নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করেছেন, এটা আমার কথা নয়, এই দুদিন আগে নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসেছিলেন, সেই সিঙ্গুরেতে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন বাংলার মানুষ নাকি জল পায় না। আমি প্রশ্ন করি এলাকার বিজেপির বন্ধুদের, আপনি কি জল জীবন মিশনের জলটা পাচ্ছেন না? আপনি পান, সেই জলে আপনি স্নান করেন, সেই জলে বাড়ির কাজ করেন। আপনার প্রধানমন্ত্রী এখানে এসে মিথ্যাচার করে যাচ্ছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর যে প্রধানমন্ত্রী এই বাংলায় এসে তিনি 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 নারীর সুরক্ষার কথা বলছেন, তিনি রাজনৈতিক ধর্ম পালন করার কথা বলছেন, তার জন্য বলেছিলেন আজকের অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন তুমি রাজধর্ম পালন করছো না, এটা আমার কথা নয়। 2002 সাল তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী, আর ঠিক সেই সময় যখন তার একেবারে রাজনৈতিক ভাবে তিনি যখন কোণঠাসা, সেখানে বিধানসভা ভোটে জেতার জন্য তার আর কোনো উপায় নেই, ঠিক তখনই তিনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছিলেন। আর সেই সময় যে 3000 সেনাবাহিনী সেই গুজরাটে নামানো হয়েছিল নরেন্দ্র মোদীর নির্দেশ ক্রমে, সেদিন কিন্তু সেই দাঙ্গা থামানোর কাজে সেই সেনাবাহিনীকে নামতে দেওয়া হয়নি, কারণ তিনি আটকে রেখেছিলেন। আর সেই দাঙ্গায় সেদিন গুজরাট জ্বলেছিল। আর ঠিক তারপরে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন যে তুমি রাজধর্ম পালন করনি। আর আজকে এখানে এসে তুমি মিথ্যাচার করছো। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে এখানে রাজধর্ম পালন করা হয়নি। আমরা বলছি না, আপনাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে যে আপনি রাজধর্ম পালন করছেন না, রাজধর্ম পালন করুন। তাই এই জায়গা থেকে বিজেপির বন্ধুদের আমি বলি যে আপনারাও তো একজন মানুষ, আপনারাও বাঙালি, আপনাদের ছেলে মেয়েরাও এই বাংলার বাইরে থাকে। আজকে নরেন্দ্র মোদী এখানে এসে তিনি বলছেন যে আমি বাংলাকে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। আমি প্রশ্ন করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে তাই যদি আপনি বাংলাকে ক্লাসিক ল্যাঙ্গুয়েজ করার জন্য উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে বাংলা ভাষায় কথা বললে কেন তাকে বাংলাদেশি তকমা সেটে দিয়ে তার উপরে অত্যাচার করা হচ্ছে? আমাদের এই বাংলার অনেক মানুষ বাইরে থাকে, আমার ঘরের ছেলে, বিজেপির ঘরের ছেলে, কমরেড বন্ধুদের ঘরের ছেলে, তারা কাজের টানে বাইরে গিয়ে পেটের টানে তারা কিন্তু বাইরে যায় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা কিন্তু বাইরে এটা দেখে না। বিজেপির বন্ধু কান খুলে শুনেন, এখন এখান থেকে যারা কাজে যাচ্ছে তারা বিজেপির ঘরের ছেলে না, হিন্দুর ঘরের ছেলে, মুসলমানের ঘরের ছেলে না, তারা কমরেড বন্ধুদের ছেলে, এটা কিন্তু তারা বিচার করে না। শুধুমাত্র একটাই বিচার করছে যে বাংলায় বাংলা ভাষায় কথা বলছে কিনা। বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে, বাংলাদেশি জিহাদি তকমা সেটে দিয়ে তার উপরে অকথ্য অত্যাচার করছে। এই আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো, উত্তরপ্রদেশ করছে, বিহার করছে, উড়িষ্যা করছে, আমরা দেখেছি গুজরাট করছে। তাই আমি এই কমরেড বন্ধুদের উদ্দেশ্যে যারা এখানে গাল গল্প করে, চায়ের দোকানে যারা গাল গল্প করে যে এই বাংলা থেকে কাজ নেই বলেই তো আজকে এই বাংলার ছেলেদেরকে বাইরে যেতে হচ্ছে, কিন্তু কমরেড বন্ধু কান খুলে শুনে রাখুন, বাংলার মানুষকে আপনারা মিথ্যাচার করেন, ভুল বোঝান। আপনাদের জেনে রাখা উচিত যে এই বাংলার 22 লক্ষ মাত্র পরিযায়ী শ্রমিক আছে, যে 22 লক্ষ শ্রমিক তারা গুজরাটে, মুম্বাইয়ে তারা যে কাজগুলো করে, ওই কাজগুলো ওই গুজরাট, মুম্বাই, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, হরিয়ানাতে তারা অন্য কোনো কেউ সেই কাজগুলো করতে পারে না। জরির কাজ এই বাঙালি মিস্ত্রিরা ছাড়া করতে পারে না, সোনার কাজ এই বাঙালিরা ছাড়া করতে পারে না। এবং সেখানে আরো যে অন্যান্য রাজমিস্ত্রির কাজগুলো, মুর্শিদাবাদ থেকে প্রচুর রাজমিস্ত্রি কেরলেতে গিয়ে কাজ করে, এই কাজগুলো সেখানকার মিস্ত্রিরা করতে পারে না। তাই এখান তার ওই সমস্ত ছেলেদের ফোন করে তাদের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো, জামাই খাতির করে তাদেরকে কাজের জন্য
ডেকে নিয়ে যাওয়া হয়, কারণ এত সুনিপুণ কারুকার্যওয়ালা কাজ কিন্তু ওই আমাদের এই বাংলার রাজমিস্ত্রি ছাড়া কেউ করতে পারে না। তাই তারা পরিযায়ী শ্রমিকের নাম দিয়ে তারা বাইরে সেখানে যায় আর তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কমরেড বন্ধু, বিজেপির বন্ধু, আপনাদের জেনে রাখা উচিত আর ঠিক অন্যান্য রাজ্যগুলো থেকে আর অনেক অসংখ্য মানুষ আজকে এই বাংলায় কাজ করে। 1,75,00,000 মানুষ এমন আছে উত্তরপ্রদেশ এবং হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লি, মুম্বাই এবং বিহার, উড়িষ্যা থেকে দেখবেন 1,75,00,000 মানুষ আছে যারা বাইরের মানুষ আমাদের এই রাজ্যে কাজ করে। তারা রাইস মিলগুলো কাজ করে, তারা ইট ভাটাতে কাজ করে এবং চটকলে তারা কাজ করে, যে কাজগুলো আমাদের বাঙালিদের পক্ষে করা সম্ভব নয়। তাই এটাই তো ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। কমরেড বন্ধু, বিজেপির বন্ধু, আপনাদের বোঝা উচিত আপনারা একজন বাঙালি, আপনার ঘরের ছেলেও কাজের টানে বাইরে যেতে হতে পারে তাকে, তাহলে শুধুমাত্র বাংলা বললেই তাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে। তাহলে বাংলা ভাষায় নরেন্দ্র মোদী এই গুজরাটে এসে তিনি বলছেন বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। তাহলে কোনটা আপনাদের মুখ আর কোনটা আপনাদের মুখোশ? একদিকে আপনি বাংলার মানুষকে মিথ্যাচার করার চেষ্টা করছেন আর একদিকে বাঙালিদেরকে যেখানে পিটিয়ে মারা হচ্ছে আপনার কোনো উদ্যোগ নেই, আপনি রাজধর্ম পালন করছেন না। শুধুমাত্র এই বাংলাতে কি হচ্ছে, আপনি 2021-এর আগে ডেলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছিলেন আর আজও আপনি শুরু করে দিয়েছেন। নির্বাচন আসার আগেই আপনার মনে পড়ে বাংলা থেকে উৎখাত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা নানা রকম ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র বাংলার মানুষ বারে বারে ভেস্তে দিয়েছে আর আপনি করবেন নাই বা কেন? একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের 29টা অঙ্গরাজ্যের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একমাত্র বলার সাহস রাখেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তোমরা যাই করো না কেন তোমাদের কোমরে দড়ি বেঁধে এই ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের রাস্তায় তোমাদেরকে ঘুরিয়ে বেড়াবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বলতে পারেন। ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রীর এই সৎ সাহস নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তিনি তাই করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং কথার মধ্যে, কথা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তা তো সেই ভয়ে তারা কিন্তু এই আমাদের বাংলাটাকে পাখির চোখ করেছে আর এই বাংলায় তারা তাদের মৌরসি পাট্টা গাড়ার চেষ্টা করছে। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারলে তবেই তারা ভারতবর্ষটাকে তারা কিন্তু নিজের মতো করে গড়ে নিতে পারবে, একমাত্র নিজের মতো করে নিতে পারবে, স্বেচ্ছাচারিতা করতে পারবে, ডিক্টেটরশিপ করতে পারবে, স্বৈরাচারিতা করতে পারবে। একমাত্র বাধা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ষড়যন্ত্র করা হচ্ছে। আর আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, আন্দোলন থেকে তার জন্ম, বিপ্লব থেকে তার জন্ম, অন্যায়কে তিনি বরদাস্ত করেন না। আর সমুদ্র যখন হিমাচল যেমন নিস্তব্ধতা থাকে, যখন কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র প্রতিবাদ করেন। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এত আক্রোশ, এত অত্যাচার। বাংলার 2 লক্ষ কোটি টাকা রেকর্ডিং হচ্ছে সাংবাদিক বন্ধুর মোবাইলে। 2 লক্ষ কোটি টাকা বাংলার আপনারা দেননি। এই বাংলাকে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার জন্য। কিন্তু বাংলার বাঘিনী তিনি, তাকে জব্দ করা যায় না, তাকে বন্দী করা যায় না, কারণ 2 লক্ষ কোটি টাকা আপনারা এই বাংলার ন্যায্য পাওনা আপনারা দেননি, যাতে করে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যায়। কারণ তাদের এটাই দুরভিসন্ধি, এটাই চক্রান্ত। তাই তো আমরা দেখেছি আমাদের যে কোচবিহার জেলা আছে, সেই কোচবিহারের দীপা চক্রবর্তী বলে বিজেপির যে নেত্রী, তিনি ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় এলে, এই বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারটা আগে বন্ধ করব। আমি এটা গল্প কথা আপনাদের সামনে বলছি না, ক্যামেরা বন্দী হচ্ছে আমার কথা। দীপা চক্রবর্তী কোচবিহারের বিজেপির নেত্রী, তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। ওদের বিজেপির নেতা কালীপদ, তিনি বলেছেন যে যেদিন ভোট হবে সেদিন এই বাংলার মেয়েদেরকে চাবি দিয়ে রেখে দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে চাবি দিয়ে রেখে দিতে হবে। কারণ এরা যদি বাড়ির বাইরে যেতে পারে ভোটের দিনে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভোটটা দিয়ে দেবে। তাই এদেরকে বন্দী করে রাখা হবে। আমি বলতে চাই বিজেপির বন্ধুদের, কমরেড বন্ধুদের, আমি বিজেপির ওই নেতাদের বলতে চাই যে বাংলার মায়েদেরকে বন্দী করে রাখার ক্ষমতা আপনাদের নেই। কারণ বাংলার নারী শক্তি আজকে জাগ্রত শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় নারী শক্তি একটা জায়গায় পরিণত হয়েছে। আর তাদেরকে বন্দী করার ক্ষমতা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের নয়। কারণ
তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন। আর কেনই বা করবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের কথা কে ভাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের কথা কেউ ভাবেন না। নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে তিনি বলেছেন যে আমাদের এই রাজ্যে নাকি আয়ুষ্মান ভারত, যেটা আমাদের এখানে বিজেপির বন্ধুরা, আমাদের এখানে কমরেড বন্ধুরা তারা বলে থাকেন যে আয়ুষ্মান ভারত নাকি এখানে চালু করতে দেওয়া হয়নি। আমি প্রশ্ন করি বিজেপির বন্ধুদের, আমি প্রশ্ন করি নরেন্দ্র মোদীর মিথ্যাচারকে, যে আপনি বলছেন যে আয়ুষ্মান ভারত এখানে চালু করতে দেওয়া হয়নি। আয়ুষ্মান ভারত পেতে গেলে কি করতে হয় নরেন্দ্র মোদী? আমরা প্রশ্ন করতে চাই আপনার কাছে, আয়ুষ্মান ভারত আপনি পেতে গেলে আপনার বাড়িতে কোনো সাইকেল থাকা চলবে না, আপনার বাড়িতে কোনো মোটর সাইকেল থাকা চলবে না, আপনার বাড়িতে ফ্রিজ থাকা চলবে না, আপনার বাড়িতে টিভি থাকা চলবে না, তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর অন্যদিকে 70 একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার নির্দেশ ক্রমে এসব কিছুই দেখা হয় না। স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকার কভারেজ যে কোনো পরিবার সেটা পেতে পারে, এখানেই পার্থক্য। তাই তো আপনারা আয়ুষ্মান ভারত চালু করতে পারেননি। এটা এই সত্যটা বাংলার মানুষকে বলার সৎ সাহস আপনাদের নেই বিজেপির বন্ধু। তাই আপনাদেরকে বলবো যে আপনারাও কিন্তু বাঙালি, এই বাঙালিদের উপর যখন অত্যাচার হচ্ছে, এই বাংলা ভাষায় কথা বললে যখন অত্যাচার হচ্ছে, তখন একজন বাঙালি হিসাবে সবচেয়ে প্রথম আমাদের এই রাজ্যটাকে আপনারা বাঁচাবার চেষ্টা করুন। যে কারণে হচ্ছে এই বাংলাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা পারবেন না। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এটা জেনে রাখো দুর্বৃত্ত, তোমাদের জেনে রাখা উচিত। কারণ এই বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ দেদার, বিজয় বাদল দিনে, আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই বাংলা হচ্ছে স্বাধীনতার আতুর ঘর। তাই যখন এই এসআইআর এর নাম করে যখন তাদেরকে আনম্যাপ করে দিয়ে, যখন প্রিয়জনের কাছ থেকে যখন তাদেরকে ডিটাচ করে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে যখন তার প্রিয়জনকে, তার প্রিয়াকে যখন কেড়ে নিয়ে যাওয়া হবে, আমার এখানে যে দামাল ছেলেরা আছে, যে যুবক ছেলেরা আছে, তারা যদি সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়, তারা যদি সেদিন প্রতিজ্ঞা নেয় যে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি তোদের কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, তোদের চিতা আমি তুলবই। আজকে কিন্তু সেই দামাল ছেলেরা, যুবক ছেলেরা, তারা কিন্তু আজকে সেই প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে যতই তোমরা ষড়যন্ত্র করে আমাদের পরিবারকে আলাদা করার চেষ্টা করো না কেন, আমরা ছেড়ে কথা বলবো না। বাংলার মাটি, পুণ্যভূমি বাংলার মাটি, স্বাধীনতা সংগ্রামের মাটি। কারণ এই মাটির জন্য, এই বাংলার জন্য একদিন মহামতি গোখলে তিনি বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তাই তো এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার ক্ষমতা নরেন্দ্র মোদী আপনার নেই, অমিত শাহ আপনার নেই, বিজেপির বন্ধু তোমাদের নেই। তাই তোমরা বড় জোর করতে পারো, বাংলার মানুষকে ভুল বুঝাতে পারো, মিথ্যাচার করতে পারো, অপপ্রচার করতে পারো। বাংলার মানুষ অত্যন্ত সচেতন মানুষ, তাই সেই সচেতন মানুষদেরকে ভুল বোঝানোর ক্ষমতা তোমাদের নেই। বাংলার নারী শক্তি আজকে একটা প্রবল প্রাক্রান্ত শক্তিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে। এই মা মাটি মানুষের যে সরকার চলছে এবং তার হচ্ছে প্রাণ ভোমরা হচ্ছে আমার মায়েরা। তাই সেই মায়েদের গায়ে কাঁটার আঁচল লাগার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বেন আপনাদের উপরে। তাই আমি বলতে চাই আপনাদের বিজেপির বন্ধু, কমরেড বন্ধু, আপনারা তো অনেক ভুল বুঝিয়েছেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছেন। আজকে দেখুন, আজকে যেটা ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এই ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্য থাকবে, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে, এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে আজকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আরে বিজেপির সাংসদ তারা বলছে আমরা পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে এবার বাংলা ওপার বাংলা এক করে দেব। তাহলে আজকে একদিকে এই বাংলাদেশি জিহাদি বলে তকমা সেটে দিয়ে আজকে কিন্তু এই বাংলার মানুষকে আজকে একটা চক্রান্তে শিকার করার চেষ্টা করছো, আর অন্যদিকে বিজেপির সাংসদ এসে বলছে এই বাংলায় আমরা জিতলে এপার বাংলা ওপার বাংলা এক করে দেব। তাহলে কোনটা তোমাদের মুখ আর কোনটা তোমাদের মুখোশ? একদিকে তোমরা বলছো বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচারিত হচ্ছে, আর এখানে বলছো যে মুসলমানরা এই দেশে চলে এসেছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। শুভেন্দু অধিকারী বলছে নয়তো বঙ্গোপসাগরের জলে নিক্ষেপ করতে হবে। তাহলে কোনটা ঠিক, কোনটা সত্য? সেখানে যদি মুসলমানরা হিন্দুদিকে মারে বাংলাদেশে, তাহলে সেই বাংলাদেশ থেকে মুসলমানরা কেন এই দেশে চলে আসবে? এই যুক্তিটা আপনারা একটু বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন না যে তারা কি বলতে চাইছে? তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে এসআইআর আমরা দেখেছি, বিহারে এসআইআর হয়েছে, সেখানে দেখা গেছে
47 লক্ষ মানুষ বাদ গেছে, সেখানে 4 জন মাত্র রোহিঙ্গা। সেই 47 লক্ষ মানুষের মধ্যে ক্যামেরা বন্দী হচ্ছে, রেকর্ডিং হচ্ছে কথা। বিহারের 47 লক্ষ মানুষ এসআইআর এ বাদ গেছে, তাদের ভোট হয়ে গেছে, এবং সেই 47 লক্ষ মানুষের মধ্যে 4 জন মাত্র রোহিঙ্গা আর 75 জন মাত্র হচ্ছে মুসলমান। তাহলে কি করে তোমরা মুসলমানকে বাদ দিয়েছো, পেরেছো? আরে মুসলমান যারা এসেছিল 2002 সালের আগে, তাদেরকে তৎকালীন বামফ্রন্ট সরকার নাগরিকত্ব দিয়ে দিয়েছে। ওই রেল লাইনের 2 পাশে তারা পাড়া করে বস্তি করে তারা বসবাস করে, তাদেরকে উৎখাত করা যাবে না। তারা উৎখাত হওয়ার মানুষ আজকে আর তারা নেই। 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম আছে। তাই তাদেরকে উৎখাত করব, মুসলমানদেরকে উৎখাত করব, এই কথা বলে যে হিন্দু হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু মুসলমানের যে খেলা এই বিজেপির বন্ধুরা শুরু করেছে, এরা কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে। যে ভোট এলেই তাদের এই কথাটা মনে পড়ে। আর আজকে মায়ের এখানে বসে আছেন, আপনারা দেখবেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনাদেরকে একটা সুরক্ষার আবর্তনে আপনাদেরকে ঘেরা টোপে রাখার চেষ্টা করছেন। আর অন্যদিকে ঠিক একইভাবে নরেন্দ্র মোদী বা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করছে। একটা ছোট্ট উদাহরণ, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের শারীরিক অসুস্থতা হয়। একবার যদি আমরা রোগাক্রান্ত হই, আমরা যখন ওষুধের দোকানে যাই, সেই ওষুধের দোকানে গিয়ে যখন আমরা ওষুধ কিনতে যাই, সেই ওষুধ কিনতে গেলে দেখবো আমাদের পকেট সমস্ত ফাঁকা হয়ে যাচ্ছে, পকেটের টাকা সব চলে যাচ্ছে। ওষুধের দাম আজকে লাগাম ছাড়া, মূল্যবৃদ্ধি আজকে লাগাম ছাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে লাগাম ছাড়া। তাই বাংলার মানুষকে আজকে ভুল বোঝানোর চেষ্টা এই কারণেই হচ্ছে, মুশকুল করে রাখা হচ্ছে। একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে দেখবেন, যখন খিদে পেয়েছে বলে চিৎকার করে মায়ের কাছে যখন আবদার করে, মা খেতে দাও খেতে দাও করে যখন জ্বালাতন করে, অনেক মা আছে রেগে গিয়ে দেখবেন সেই বাচ্চাকে যদি একটা উঁচু জায়গায় তুলে দেয়, তখন সেই বাচ্চাটা তার খিদের কান্নাটা ওই নিরাপত্তাহীনতায় ভোগা নিরাপত্তার মূলক জায়গায় আসার জন্য তার কান্নাটা পরিণত হয়ে যায় ওই নিরাপত্তার কান্না। কেন? তখন খিদেটা ভুলে যায়, কারণ সে উঁচু জায়গা থেকে নিচে নামতে চায়। আবার আপনাকে এই বসে আছেন এখানে, দেখবেন আপনাকে কেউ একজন চিমটি কাটলো, আপনি কে চিমটি কাটলো বলে নিজের চিমটি কাটার জায়গাটায় হাত বোলাতে থাকেন, আর পরক্ষণে আপনাকে যদি কেউ ঘুষি মারে মুখে, ওই চিমটি কাটাটা ভুলে গিয়ে ঘুষি মারা জায়গাটায় কতটা ব্যথা লেগেছে সেইটা দেখেন। এটা কিন্তু মানুষের ফার্স্ট প্রায়োরিটি, কারণ আপনার কাজে কোনটা প্রায়োরিটি সেটা কিন্তু আপনি দেখেন যে আপনার কোনটা আগে দরকার। তাই আজকে যখন ওষুধের দাম আকাশ ছোঁয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, তখন কিন্তু আপনি সেই কথাগুলোকে ভুলে গেছেন। আর আজকে আপনাকে যে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আপনার মাটি বাঁচানোর লড়াইয়ে, প্রাণ বাঁচানোর লড়াইয়ে, আজকে এখানে একটা হিটলারি শাসন চলছে। যে কথাটা হিটলার বলতেন যে যদি তুমি উন্নয়ন করতে না পারো তাহলে মানুষকে এতটাই অস্থিরতার মধ্যে নিয়ে যাও যেন শুধুমাত্র সে নিজে বেঁচে থাকাটাকেই উন্নয়ন বলে মনে করে। আজকে নরেন্দ্র মোদী সেই হিটলারি শাসন এখানে জারি করেছেন, উন্নয়নের কোনো কথা নেই। মানুষকে এতটাই অতিষ্ঠ করে রেখেছেন যে মানুষ শুধুমাত্র তার বেঁচে থাকা, তার ভোটাধিকারটাকেই অর্জন করার জন্য বাকিগুলোকে সব ভুলে বসে আছে। তাই আমি বুঝতে পারছি মায়েদের রোদে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা শুধু আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলা মানে অপমান করা, তবু আমি যেহেতু মাইক ধরেছি আমি বলবো, আপনাদের পাশাপাশি যারা আছেন তাদেরকে আপনারা বোঝাবেন যে আগে বাংলাটাকে বাঁচান, আগে বাংলার সার্বভৌমত্ব, বাংলার কৃষ্টি, বাংলার কালচার। যে বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যারা রবীন্দ্রনাথ সান্যাল বলছে, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে যারা বঙ্কিমদা বলে বক্রোক্তি করছে, সেই মানুষগুলোকে আপনারা আগামী দিনে থাপ্পড় মেরে যেরকম বিগত দিনে আপনারা বুঝিয়ে দিয়েছেন, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এই বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা, এই বাংলা 10 কোটি মানুষের বাংলা, এই বাংলা মামাটি মানুষের বাংলা। এই বাংলাতে আমরা আছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমানের গুলবাগ, হিন্দু মুসলমানের মিলন ভূমিতে পরিণত হয়েছে। এই বাংলার এই ঐক্যবদ্ধতা অটুট থাকবে, এই আহ্বান আপনাদেরকে জানিয়ে এবং আপনাদেরকে সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা 1 মিনিট বসবেন, 1 মিনিট বসে থাকবেন নিজের নিজের জায়গায়। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি।
বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সাধনপুর গ্রাম তৃণমূলের কংগ্রেস জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় অনাবিল ইসলাম মহাশয়কে। আমরা আমাদের উন্নয়নের সংলাপ সভা এখানেই শেষ করছি। মিষ্টিমুখ করানো আমাদের শেষ হওয়া মাত্রই আমাদের সভা এখানেই শেষ। অনেকক্ষণ ধরেই লাইভ দেখছেন, অনেক যারা লাইভ দেখেছেন এবং দেখবেন তাদের সকলকে ধন্যবাদ। যারা সমস্ত আজকে সকলে উন্নয়নের সংলাপ বা উন্নয়নের পাঁচালীতে এসেছেন, দিঘিতে চলে যাবেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখন মিষ্টিমুখ করানো হচ্ছে সাধনপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যারা এখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে মিষ্টিমুখ করানো প্রত্যেক হচ্ছে। টোটো ড্রাইভারকে বলা হচ্ছে যেন দৌড়ে হয়ে আমরাল যাওয়া হয়, রাস্তাটা শর্ট হবে। দৌড়ের ভিতর দিয়ে হয়ে আমরাল রাস্তাটা খুবই শর্ট এবং রাস্তাটা খুব ভালো। রাখছি, ভালো থাকবেন।